আচ্ছা, প্রথমেই বলি এর আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম এই ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু করলাম। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে পড়েছি, চলে যাব আজকে বাড়িতে। তো পিসির বাড়িতে মোট 2 দিন ছিলাম, তো এই 2 দিন তো খুব ভালো কেটেছে। আর এখন যাওয়ার পালা। আর তারই সাথে আমরা সবাই রেডি হয়ে এখন বসে আছি উঠোনে। তো অটোওয়ালাকে ফোন করা হলো, তিনি বললেন কিছুক্ষণের মধ্যেই এসে পাবেন। আর এদিকে পিসার কাণ্ড দেখো, খানিকক্ষণ ওদের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর পকেট থেকে পয়সা বের করে 2 ভাই বোনের হাতে ধরিয়ে দিল। আর আমার মেয়ের কাণ্ড দেখেছো, একদম ছো মেরে পয়সাটা নিয়ে নিল। মানে ওকে যেই যা দিক সেটা ফেলে দেবো নেবো না এরকম কোনো কথা নেই, ও সাথে সাথে সেটা তুলে নেয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। তো হ্যালো সবাইকে, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। আশা রাখছি পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং তোমাদের ভালোও লাগবে। আমি রাস্তায় গেছিলাম, তো যে দেখি আমাদের গাড়িটা আসছে, তো এদিকে মা আর ভাইকে আমি ডাকতে এসেছিলাম। এসে দেখি ওরা দুজন মোবাইলে কিছু একটা দেখছে। আর এই যে আমাদের টোটো চলে এসছে, আর এখন আমরা টোটোতে উঠেও পড়বো। এবছরের মতো শেষ, আরও একবার চারিদিকটা ঘুরে আমি একটু দেখে নিলাম, কারণ আরও একটা বছর তারপরেই আমি আসবো না কখনোই নয়। আমার পিসি যে আমাদের মাঝে নেই এটা হতেই পারে না, কারণ এখানেই আমার পিসি আছে। একটা মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে গেলে তখন আমরা তাকে কিভাবে মিস করি, কিভাবে তাকে দেখতে না পেয়ে ছটপট করি, সেটা জলজান্ত একটা মানুষের উপর দিকটা দেখলে কখনোই বোঝা যায় না। কারণ আমি আমার পিসির ক্ষেত্রে বুঝেছি যে উনি তো আমাদের চোখের সামনে নেই, কিন্তু আমাদের মনের মধ্যে এমনভাবেই আছে যে উনি কখনোই যায়নি। এই দেখো না, যবে থেকে পিসিদের বাড়ি এসেছি, পিসি তো আমার চোখের সামনে নেই, কিন্তু কখনোই আমার মনে হয়নি যে তিনি আমাদের সাথে নেই। কারণ যখন যাই তখন তো পিসি এমন করে বলে, তুই এসেছিস, তোর ছেলে মেয়েকে নিয়ে এসেছিস, ঠাট্টা করে। খেতে দেওয়া, রান্না করা, কি রান্না করব সেটা জিজ্ঞেস করা, স্নান করতে দেরি হলে তারা দেওয়া যে তাড়াতাড়ি স্নান কর, শুতে দেরি হলে বলে তাড়াতাড়ি শুয়ে পড়। মানে কখনোই পিসি এমন মনে করেনি যে আমার বিয়ে হয়ে গেছে, আমি 2টো বাচ্চার মা, আমার বাচ্চাদের প্রতি আমার যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমি যে বড় হয়ে গেছি, সেটা আমার পিসি আমাকে কখনোই বুঝতে দেয়নি। আর এখন যেমন আমরা চলে যাচ্ছি, পিসি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে একটা কথাই সবসময় বলতো যে ভালোভাবে যাস, যে ফোন করিস আর আবার কিন্তু আসবি, ওদের সাবধানে দেখিস রাখিস, ওদের মারিস না। এগুলো পিসি বরাবর মনে করিয়ে দিত। তো এখানে এসেও যখন আমি গাড়িতে উঠছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমার পিসি কথাগুলো আমাকে বলছিল আমার পিসার থ্রু দিয়ে, মানে পিসার মুখ দিয়ে পিসি বলছে, এমনটাই মনে হলো। আর এই সব কিছু মিলিয়ে আমার কখনোই মনে হয়নি যে আমার পিসি আমাদের মাঝে নেই। শুধু এতটুকুই পার্থক্য, উনি আমাদের চোখের সামনে নেই। আমাদের সবার মনে আমি জানি আমার পিসি খুব ভালোভাবেই আছে, আর আমরা যতদিন বাঁচবো ততদিন থাকবে। এখন আমরা বসে আছি ডিটল বাস স্ট্যান্ডে, গাড়ি আসার অপেক্ষা করছি। আর পাশেই দেখো লুচি ভাজা হচ্ছে। তো ভাই একবার বলছে চল আমরা যেয়ে খাই, আর একবার বলছে না সকাল সকাল কিছু খেয়ে আসিনি, লুচি খেলে আবার গ্যাস হবে। এই নানা দ্বিধাদ্বন্দ্বে আর আমাদের খাওয়াই হলো না। আর বিশেষ করে আমি কোনো হোটেলে খেতে চাই না, বিশেষ করে এমন ছোটোখাটো হোটেলে, কারণ এখানের বাসন ধোয়া আমি নিজের চোখে দেখেছি। সেই জন্য আমার ইচ্ছাটা মরে গেছে খাওয়ার, খিদে লাগলেও আমি খাই না। আমরা খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেজন্য আমাদের খুব খিদে পেয়ে গেছে। মানে এক কথায় বলতে পারো উঠে দাঁড়াতে পারছি না, এত খিদে পেয়েছে। কিন্তু কিছু খাওয়ার মতো পেলাম না, মানে ওই লুচি পরোটা ঘুগনি এসব তো আমি খাবোই না। তো সেই জন্য আমি খাওয়ার মতো আমার কিছুই পেলাম না। তো ছেলে মেয়ে যাই হোক একটু কেক বিস্কুট খেয়েছে, আর ওদের বাড়ি থেকে ভাত খেয়ে আনার চেষ্টা করেছি। ছেলেকে ভাত খাইয়েছি কিন্তু মেয়ে খায়নি, তো মেয়ে তো শুধু দুধ মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছে। আর এই গরমের মধ্যে আমার খাওয়ার মতো একটাই জিনিস, সেটা হলো কোল্ড ড্রিঙ্ক। আমি কোল্ড ড্রিঙ্ক খেয়ে খেয়ে সারা রাস্তা পার করে দিতে পারবো। অর্ধেকেরও বেশি রাস্তা আমরা পৌঁছে গেছি, তো আর কিছুক্ষণ, তো পৌঁছাতে পারলেই আমাদের যানটা হাতে পাবো। মানে গরমে না খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর এখন আমরা মদিপুকুর একটা দোকানে ঢুকেছি। তো বাস থেকে নেমেই এই দোকানটা সামনে পড়েছে, তাই জন্য এখানেই ঢুকে পড়েছি। আর এই জায়গাটাতে না কোনো হোটেল নেই, এই ছোটোখাটো দোকানেই পরোটা পুরি এইসব বিক্রি হয়। এই দোকানটাতে ঢোকার বিশেষ কারণ হচ্ছে আমার ভাই এর আগে এই দোকানটা থেকে ও পরোটা খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিল। তো এখন তো একদম মারাত্মক খিদে পেয়েছে ওর, সেই জন্য এই দোকানে ঢুকে আগে পরোটা খেলো, তারপরেই ও কথা বলল। তো আমি তো ঢুকে প্রথমেই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক কিনে এক ঢোক খেয়ে নিয়েছি, তারপর স্বস্তিতে একটু বসেছি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ওর হাতে দিয়েছে একটা দইয়ের বাটি, তো সেটা তো খাচ্ছেই না, চাটছে। আর যে মুখের এক্সপ্রেশন, বাপরে, সেটা দেখে আমার মা আর বোন তো হেসেই লুটোপুটি খাচ্ছে। এদিকে দইটাও খাচ্ছেও না, কাউকে দিচ্ছেও না। মা বলছে আমাকে একটু দাও, অতটা তুমি খেতে পারবে না।
না, ও কিছুতেই দেবে না। তো মাকে বললাম তুমি জোর করে একটু খেয়ে বাটিটা ওর হাতে দিয়ে দাও, না হলে সম্পূর্ণই ফেলে দেবে। এদের দুজনের দই নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই অনেক সময় বসে বসে আমি দেখলাম আর ক্যামেরাবন্দিও করে নিলাম। এত গরমে তো কিছুই ভালো লাগছে না, কিন্তু এদের এদিকে দই খাওয়াই শেষ হচ্ছে না। কখন যে শেষ হবে তারপর আমরা এখান থেকে উঠে যাব। আর সামনেই না এত ধরনের মিষ্টি, দেখে তো জিভে জল চলে আসছে, মনে হচ্ছে একটা একটা করে তুলে খেতে থাকি। কিন্তু না, খাবো না। দেখে তো লোভ সামলাতে পারি না, এটা কথা ঠিক, কিন্তু খাওয়াও যাবে না, খেলে পরে মুশকিল আছে। কারণ দিন বা দিন যেভাবে কুমড়ো পটাশ হয়ে যাচ্ছি, যদি এরকম মিষ্টি খেতে থাকি তাহলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। আর এখন আমরা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। না, ভুল বললাম, ক্ষেতের মধ্যে নয়, চারিদিকে ক্ষেত, মধ্যেখানে রাস্তা, আমরা সেদিক দিয়েই হেঁটে যাচ্ছি। তো গরমের জন্য আমার মনে হচ্ছিল আমরা মরুভূমি দিয়ে যাচ্ছি। যদিও বা মরুভূমিতে আমি কোনোদিন যাইনি, কিন্তু যতটুকু শুনতে পেয়েছি তাতেই আমার হাল বেহাল। তারপরেই কিছু দূর হেঁটে এসে দেখি এই সুবিশাল সমুদ্রটা, কিভাবে পার করব সেটাই ভাবছিলাম। আর এই এত সুন্দর জায়গাটা অবস্থিত আছে আমাদের জামডাঙ্গাতে, মানে যেখানে আমার বোনের বিয়ে হয়েছে। এখন আমরা বোনের বাড়িতেই যাচ্ছি, মানে এটা আমার মার পরামর্শ, উনি মেয়ের বাড়িতেও একবার ঘুরে যাবেন। তো সেই জন্য সবাই মিলে টোলটোপলা নিয়ে চলে এসেছি বোনের বাড়ির দিকে। তো এই সুবিশাল সমুদ্রটা পার হতে হবে, তারপরেই বোনের বাড়ি পাওয়া যাবে। মানে এই রাস্তাঘাটের জন্য না আমার কোথাও যেতে ইচ্ছে করে না, সত্যি কথা। এই রাস্তাঘাটের এত বাজে পরিস্থিতি, মানে নদী পার করো তাতে জল নেই, বালু এত চড়া, মানে রোদের জন্য এত গরম হয়েছে, এখানে চাল দিলে মুড়ি হয়ে যাবে। তাহলে এখন চলো এবার যাই, এই সমুদ্রটা কিভাবে পার করব সে কল্পনা করতে করতেই যাচ্ছি। ওদিকে দেখি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, তো মার খুব কষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য বোন বলল আমার কাছে দিয়ে দাও মামি, আমি ওকে নিয়ে হাঁটি। তো দেখছি একে একে সবার পরিস্থিতিও খুব খারাপ হয়ে যাচ্ছে। তো বাবার কাঁধে তো দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছি, বাবা তো আগে আগেই চলছে, কিন্তু এই ঘুমিয়ে যাওয়া বাচ্চাদের নিয়ে যাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। সত্যি খুব কষ্ট হচ্ছে। আর গরমে না সবাইকে এত অস্থির করে আনছে যে কেউ সোজা হয়ে হাঁটতেই পারছে না। আর আমার তো এত রাগ উঠছে, মাকে বলছি কেন যে আনলে, তুমি আমাদেরকে ছেড়ে দিলেই পারতে, তুমি একাই চলে আসতে। তো মা বলছে রাগ না দেখিয়ে এখন চল। আর এখন এই অবস্থা দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি পারতে জীবনে আর কখনো এমন রাস্তা দিয়ে যাব না। সত্যি খুবই কষ্ট হচ্ছে, যেটা আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারছি না। এদিকে আমার ছেলেকে দেখো কিছু দূর হেঁটেই নদীর মধ্যে বসে পড়েছে, মানে নদীর বালু এত গরম আর এত তাপ, তার মধ্যেও বসে পড়েছে, ও আর হাঁটতে পারছে না। এই জায়গায়, এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমার মাকে প্রশংসা না করলেই নয়, কারণ আমার মা রোদ গরম একদমই সহ্য করতে পারেন না। আর এই তাপে, এই রোদ্রে গরমে অতটা রাস্তা হেঁটে আমার মা যে মেয়ের বাড়ি আসার সাহস দেখিয়েছে আর যাচ্ছে, সেটাই অনেক বড় কথা। আসলে এটাই হয়তো সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। দেখো আমার বাবা কিন্তু আমার মায়ের থেকে বেশি রুগী, মানে আমার বাবা কিন্তু সুগারের পেশেন্ট, তবুও যেভাবে হেঁটে যাচ্ছে রোদ্রে গরমে তো ঘেমে ঝোল হয়েই যাচ্ছে, তবুও মেয়ের বাড়ি যাবে না বলে একবারও বলেনি। তবে এই জায়গাতে এসে একটা কথা না বললেই নয়, এতক্ষণ মনে হয়েছিল মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর এখন মনে হচ্ছে পাহাড় চড়ে উঠছি। মানে মরুভূমির মধ্যে পাহাড়, বুঝতে পারছো কি দারুণ মিল। এইদিকে আবার আমার বোন এসে হাজির, তো সবাইকে তো টেনে ছেঁচড়ে তুলছে ও, মানে ওর শরীরেই একমাত্র শক্তি আছে এগুলো ফেস করার, আমাদের কারোই নেই। একে একে সবাইকে তো টেনে তুলেছে, এখন বাকি রয়েছি আমি আর বোন। তো বোন আমাকে হাত বাড়িয়ে দিলেও বললো আমার হাতটা ধরে ওঠ, তো ওকে আমি বললাম ছেড়ে দে আমাকে, তুই উঠে যা। আমি হাঁটু গেড়ে গেড়ে, মানে ছোট বাচ্চাদের মতো হাঁটু বেয়ে বেয়ে উঠছি, কারণ এখান দিয়ে সোজা হয়ে হাঁটার মতো অবস্থা তো নেই। তো আর কি, এত বড় যুদ্ধের পর পৌঁছে গেছি বাড়ি। আর এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলার। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার অনেকটা ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি এডিট করে উঠতে পারছি না। তো চলো সবাইকে আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।